ভয়েস সেন্সটা কি একটু বেসিকটা একটু আলোচনা করে নিই। দেখ, এখানে দুটো শব্দ লিখেছে, একটা ভয়েস আর একটা হচ্ছে চেঞ্জ। আমরা জানি যে ভয়েস মানে হচ্ছে কি বাচ্য, মানে বাচ্যটা কি, আমরা যে কথাটা বলি, সেন্টেন্স। আর একটা শব্দ যদি আমরা এখানে লিখি তাহলে আরো ভালো বুঝতে পারবো, সেটা হচ্ছে কি স্পিচ। স্পিচ, আমরা কি স্পিচ, আমরা দেখ অনেক সময় বলেছিলাম প্রথমে পার্টস অফ স্পিচ, মানে একটা স্পিচ মানে একটা বাক্য, আমরা সেন্টেন্স বলতে পারি, আবার সেটাকে স্পিচও বলতে পারি। সেইটা হচ্ছে তার ভয়েস চেঞ্জ, মানে কি তার বাচ্য। দেখবা আমরা কথা বলার ক্ষেত্রে দুই রকম ভাবে কথা বলি। মানে ধরো কেউ, আমি একটা যদি প্রকৃত উদাহরণ দিই, ধরো কেউ খেলা দেখতে মাঠে বসে খেলা দেখছে, কেউ ওই খেলাটা মাঠে না বসে টেলিভিশনে দেখছে। তার মানে কি মাধ্যম, দেখাটা কিন্তু একই, কিন্তু মাধ্যমটা আলাদা। মানে কি একটা সরাসরি হচ্ছে আর একটা হচ্ছে ইনডাইরেক্টলি হচ্ছে। যেমন ন্যারেশন করার ক্ষেত্রে আমরা ডাইরেক্ট পিস আর ইনডাইরেক্ট পিস করি। ভয়েস সেন্সটা এখানে হচ্ছে কি আমরা দুই রকম ভাবে কথা বলি। একটা হচ্ছে দেখো কর্তৃবাচ্য, মানে যে স্পিকার সে সরাসরি কথা বলে দেয়, সরাসরি স্পিকারের সঙ্গে কথা বলে। আবার সেই অনেক সময় দেখা যায় স্পিকার এই মানে তার কর্মটাকে দিয়ে কথাটা বলছে। তার মানে আমরা বাংলায় যেটা বাচ্য পরিবর্তন করি, দুই রকমের বাচ্য থাকে, সেটা ইংরাজিতেও সেরকম, যে কর্তৃবাচ্য আর একটা কর্মবাচ্য। তাহলে এই ভয়েস চেঞ্জ মানে হচ্ছে, দেখো ভয়েস মানে বাচ্য বললাম, আর চেঞ্জ মানে কি বলবো তাহলে আমরা, পরিবর্তন। তাহলে পরিবর্তনটা কি সেটাই আমাদের জানতে হবে। আমাদের ভয়েস চেঞ্জ প্রত্যেকটা পরীক্ষায় আসে, মানে এমন কোনো পরীক্ষা নেই যে সেখানে ভয়েস চেঞ্জ থাকে না। মানে ভয়েস চেঞ্জটা বলা হয় ইংরাজি গ্রামারের, অর্থাৎ ডু অ্যাজ ডাইরেক্টেড যে পার্সনটা থাকে, এটা হচ্ছে মাদার বা হচ্ছে প্রথম থাকবেই, মানে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় এটা দেবী কনফার্ম, কোনোবার মিস করে না। তাহলে এই ভয়েস চেঞ্জটা আমরা কতগুলো ছোটবেলায় যেরকম সূত্র মুখস্থ করেছি সেরকম না, আজকে আমরা একটু স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে শিখবো। একটা সূত্র শিখবো, সেই সূত্র দিয়ে কতগুলো টেন্স করা যায়, কতগুলো সেন্টেন্স করা যায়। আমি একটুখানি বলে নিই যে সংক্ষেপে, যে আমাদের হচ্ছে পাঁচটা সেন্টেন্স আছে। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, 2 নম্বর ইন্টারোগেটিভ সেন্টেন্স, 3 নম্বর ইম্পারেটিভ সেন্টেন্স, 4 নম্বর অবজেক্টিভ সেন্টেন্স, আর 5 নম্বর হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এছাড়াও আমাদের তিনটে টেন্স আছে, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, একটা হচ্ছে পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। এবার প্রত্যেকটা টেন্সের কিন্তু আমরা এর আগে আলাদা আলাদা সূত্র লিখে লিখে শিখেছি। এইবার আমরা কি করব, আমরা অ্যাডভান্স লেভেলে পৌঁছাবো। মানে আমরা এখন থেকে ইংরেজি গ্রামারের সূত্র শিখবো না, সূত্র কি করব, তৈরি করে প্রয়োগ করা শিখবো। অর্থাৎ একটা সূত্র দিয়ে কটা সেন্টেন্স ব্যবহার করা যায় বা কটা টেন্সে ব্যবহার করা যায় সেগুলো আমরা জানবো। তাহলে আমরা প্রথমেই বলি ভয়েস তাহলে আমাদের কয় প্রকার। ভয়েস আমরা জানতে পারলাম দুই প্রকার, একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস, আর একটা কি বলতো প্যাসিভ ভয়েস। তাহলে আমি একটা কথা বললাম যে কর্তৃবাচ্য আর কর্মবাচ্য। আমি একটা উদাহরণ দিয়ে লিখি। ধরো কোনো জায়গায় আমি দেখতে পেলাম এরকম, আমি বলেছি যে আই ইট রাইস। আই ইট রাইস মানে কি, আমি ভাত খাই। এটা একটা স্পিচ, এটা একটা বাক্য। তাহলে আমি ভয়েস চেঞ্জ করতে গেলেই কি কোনটাকে প্রথম আমাকে আইডেন্টিফাই করতে হবে, তারপরে সূত্রে আসব। ফার্স্ট অফ অল আমাকে ভয়েস চেঞ্জ করতে গেলে কি কাজে লাগে, আমার এই বাক্যে ভার্বটাকে আইডেন্টিফাই করা। ভার্বটাকে আমাকে যদি আমি চিনতে পারি, তারপরে আমি কোন সূত্র আছে সেটা কাজে লাগাতে পারবো। তাহলে এই ভার্ব দেখো কত সুন্দর শর্ট ট্রিক্স অবলম্বন করি। ভার্বটাকে দেখো, ইট ভার্ব, কেন ভার্ব, ইটটাই কেন ভার্ব হলো, আইটা কেন হলো না, রাইসটা কেন হলো না। দেখো আই ইট রাইস, এই বাক্যটার মধ্যে ইটটাই হচ্ছে দেখো একটা কাজ বোঝাচ্ছে, এর বাংলা হচ্ছে কি আমি ভাত খাই। যদি আমি বাংলাটা লিখি, দেখো আমি ভাত খাই, তাহলে কাজ কোনটা, কর্ম কোনটা, মানে ক্রিয়া কোনটা, খাই। তাহলে খাই ইংরেজি কি ইট, তার মানে এটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে এই যে ভার্ব, আমি তাহলে প্রথমে বাক্যটা পাওয়ার সঙ্গে সঙ্গে প্রথমে কি খুঁজে বার করতে হবে, আমাকে ভার্ব খুঁজে বার করতে হবে। বুঝতে পারছো সবাই? আমি কিন্তু ক্লাস চলাকালীনই প্রশ্ন করব, বি কেয়ারফুলি শোনো। তাহলে প্রথমে আমাকে ভার্ব খুঁজে বার করব। এইবার আমি অবজেক্ট কি করে পারবো, আমি এখানে একটা ছোট্ট বাক্য লিখেছি। ধরো আমি আর একটা এই বাক্যটা একটু এলোবোরেট করে লেখার চেষ্টা করছি। আই ইট রাইস উইথ মাই ব্রাদার লিখলাম। ধরো
তাহলে তুলনামূলক আগের থেকে পরের বাক্যটা একটু বড় আছে, ভয়েস চেঞ্জটা একটু অন্যরকম হওয়া উচিত, কিন্তু না, একই সূত্র হবে। কিরকম? এই বাক্যে ভার্বকে সেই ইটটাই ভার্ব, ভার্ব তো আলাদা হবে না। তাহলে আমি অবজেক্ট কি করে খুঁজবো? আমরা যখনই এত বড় একটা সেন্টেন্স থাকে তখনই আমাদের মধ্যে একটা ভয় হয়ে যায় যে ডেফিনেট অবজেক্ট খুঁজে পাই না, মানে কোনটা আমার প্রকৃত অবজেক্ট। দেখো এর একটা নিয়ম আছে, কি এই যে ভার্ব আছে, এই ভার্বকে আমাকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাবো সেটাই হবে অবজেক্ট। তাহলে এখানে আমি বলি ইট মানে কি? খাই। ইট মানে খাই, তাহলে কি প্রতি প্রশ্ন করব? কি খাই? উত্তরে কি আসছে? রাইস উত্তর আসছে। আসছে তো, তার মানে এটা হচ্ছে কি আমার অবজেক্ট। ক্লিয়ার? পরেরটা কি দেখো, আই ইট রাইস উইথ মাই ব্রাদার। আমি জানলাম ইটটা কে? ভার্ব। আমি ধরো রাইস, এই বাক্যটা ছিল না, রাইস উইথ মাই ব্রাদার, এইটুকুর মধ্যে আমি কোনটুকু অবজেক্ট, এইটাই আমার সব থেকে গ্রামারের দিকে মানে বুঝতে অসুবিধা হয়, এবং আমি ভয়েস চেঞ্জের সূত্র জানাকালীনও আমি লিখে আসতে পারি না। কারণ কি? আমি অবজেক্টটা আইডেন্টিফাই করতে পারি না। তাহলে এই ইট মানে কি? খাই। খাই তো, তাহলে এই ইটটাকে কি দিয়ে প্রশ্ন করব? কি খাই? ভাত খাই, রাইস। তাহলে আমার অবজেক্ট কোনটা? রাইস। তার মানে এটাই হচ্ছে আমার অবজেক্ট। এটাই অবজেক্ট তো। তাহলে এই যে বাকি যেটুকু পড়ে থাকলো, এটুকুকে বলা হচ্ছে কি রিমেইনিং। বাকি বাক্যের রিমেইনিং, ওটুকু আমি ভয়েস চেঞ্জ করার সময় আমি যেখানে ইচ্ছা আমার সুইটেবল, শুনতে যেটুকু ভালো লাগবে, যেখানে বসালে আমার শুনতে ভালো লাগবে সেখানে আমি বসাতে পারি। বুঝতে পারলাম? তাহলে ভয়েস, তাহলে ভয়েস হচ্ছে করতে গিয়ে আমার অবজেক্টটা কি করে খুঁজে পাবো, আর সাবজেক্টটা, তাহলে এবার প্রশ্ন হচ্ছে সাবজেক্টটা স্যার কি করে খুঁজে পাবো? তাহলে এই যে ভার্ব আছে, এই ভার্বকে কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করতে হবে? কে বা কারা দিয়ে। কে খায়? উত্তরে আমি খাই। তাহলে আইটা কি? আইটা সাবজেক্ট। তাহলে এখানেও দেখো কে খায়? আমি খাই, আইটা সাবজেক্ট। ধরো আর একটা বাক্য লিখছি আমি, উই প্লে উই প্লে ফুটবল ইন দা ফিল্ড। ঠিক আছে, তাহলে এখানে আমার ভার্ব কে? কাজ কোনটা? প্লে। এটা ভার্ব। ভার্ব তো খেলা, যার বাংলা মানে হচ্ছে খেলা। আমরা খেলা করি মাঠে, ফুটবল খেলা করি মাঠে। তাহলে আমি অবজেক্ট কি করে খুঁজে পাবো? তাহলে একে কে বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কি খেলি? আমি প্রথম কাকে দিয়ে প্রশ্ন করছি, কাকে খেলি? উত্তরে হয় না। কি খেলি? উত্তরে আসে কি খেলি? পুরোটা খেলি। এইটা পুরোটা হচ্ছে কি উত্তরে? না, দেখো শুধু ফুটবলটা উত্তরে আসছে। কি খেলি? ফুটবল খেলি। তার মানে শুধু ফুটবলটা আসছে, তার মানে এটা কি আমার অবজেক্ট। তাহলে এবার আমার সাবজেক্ট বার করার নিয়ম কি? কে বা কারা। কে খেলে? কে খেলে আসছে না। কারা খেলে? আমরা খেলি। উই মানে কি? আমরা। তাহলে প্রশ্ন করব কারা খেলে? আমরা খেলি। তাহলে এটা কি? সাবজেক্ট। তাহলে আমি সাবজেক্ট পেলাম, ভার্ব পেলাম, অবজেক্ট পেলাম। তাহলে এই হচ্ছে আমাকে একটা বাক্যের ভয়েস চেঞ্জ করতে গেলে আমার যেটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি করে খুঁজে পাবো? বের করতে পারলাম। এবার প্রশ্ন হচ্ছে যে সব বাক্যের কি প্যাসিভ ভয়েস করা যায়? আচ্ছা, এগুলো কিন্তু সব অ্যাক্টিভ ভয়েস, একটু বলে নি, এগুলো কিন্তু সব অ্যাক্টিভ ভয়েস। কেন? দেখো প্রত্যেকটা সেন্টেন্স স্টার্ট হয়েছে সাবজেক্ট দিয়ে। প্রত্যেকটা সেন্টেন্স স্টার্ট হয়েছে কি দিয়ে? সাবজেক্ট দিয়ে। অর্থাৎ যে বাক্যগুলো সাবজেক্ট দিয়ে শুরু হবে সেই বাক্যগুলোকে বলবো কি আমরা? অ্যাক্টিভ ভয়েস। কি বলবো? যে বাক্যগুলো আমরা সাবজেক্ট দিয়ে শুরু করব সেটাকে কি বলবো? অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা অ্যাক্টিভ ভয়েসের এখানে লিখতে পারি কি দিয়ে শুরু হবে? সাব এসইউবি দিয়ে। হ্যাঁ, সাবজেক্ট দিয়ে শুরু হবে। চলো পরে একটা বাক্য লিখি আমরা। দেখো আমি একটা বাক্য বলেছিলাম যে আই ইট রাইস, এটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। দেখো আই ইট রাইস, এই বাক্যটাকে এরকম ভাবে বলছি, রাইস ইজ ইটেন বাই মি। এর মানে হচ্ছে আমি ভাত খাই, আর এই বাক্যটার মানে হচ্ছে ভাত খাওয়া হয় আমার দ্বারা। তাহলে দেখো প্রথমে বাক্যটা ভালো করে বোঝো, আমি ভাত খাই, প্রথম শুরুতেই কি আছে?
আমি। পরের বাক্যটা কি আছে? রাইস ইজ ইটেন বাই মি, মানে ভাত খাওয়া হয় আমার দ্বারা। তাহলে প্রথমে কি আছে? ভাত আছে, রাইস, ভাত তো প্রথমে। তাহলে রাইসটা কি আমার অবজেক্ট। তাহলে স্টার্টিং এ কি দিয়ে শুরু হচ্ছে? এই বাক্যটা কি দিয়ে শুরু হচ্ছে? অবজেক্ট দিয়ে শুরু হচ্ছে। তার মানে এই বাক্যগুলোকে বলা হয় কি ভয়েস। তার মানে আমরা যদি লিখতে পারি অবজেক্ট দিয়ে কি শুরু, প্যাসিভ, প্যাসিভ ভয়েস বলে। এইগুলো আমাদের মনে রাখতে হবে ট্রিক্স গুলো। অবজেক্ট দিয়ে যে বাক্যগুলো শুরু হবে সেটা কিসে থাকবে? প্যাসিভে থাকবে। তার এক ভয়েস পরিবর্তন করতে গেলে তাকে আমরা কি করব? অ্যাক্টিভ ভয়েস করব। তাহলে আমরা এখানে লিখতে পারি প্যাসিভে কি অবজেক্ট দিয়ে শুরু, তাই তো? এটা হচ্ছে কি সাবজেক্ট দিয়ে শুরু, আর এটা হচ্ছে অবজেক্ট দিয়ে শুরু। বুঝতে পারলাম? এবার সব থেকে মজার ব্যাপার, আমরা অনেক রকমের সেন্টেন্স পাই, ব্যবহার করি। এটা তো গেল যে আমরা কি করে একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট খুঁজে পাবো, এবং প্যাসিভ করব কি, সেই বাক্যটা প্যাসিভে আছে কি অ্যাক্টিভে আছে সেটাও বুঝতে পারলাম। এবার সব ধরনের সেন্টেন্স কি প্যাসিভ ভয়েস হয়? কোন কোন সেন্টেন্সের প্যাসিভ ভয়েস হয় আর কোন কোন সেন্টেন্সের প্যাসিভ ভয়েস একেবারেই করা যায় না, সেইগুলো আমাদের বুঝতে হবে। তাহলে আমি প্রথম বাক্যটা কি লিখেছিলাম? আই ইট রাইস, ওটাকেই আমি লিখবো। ওই আই ইট রাইস দিয়ে আমি বোঝাই, তাহলে বুঝতে পারবে পুরো ভিডিওটাই। দেখো আই ইট রাইস এর মানেটা আমি কি বলেছিলাম? আমি ভাত খাই। ভার্বটা কে ছিল? ইট ছিল। আমি এর অবজেক্ট পাচ্ছি। আচ্ছা, প্যাসিভ করতে গেলে সবার প্রথমে অবজেক্ট লাগে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই জায়গাটায় ধরো স্টার মেরে লিখলাম যে প্যাসিভ ভয়েস করতে গেলে একটি সঠিক ও যুক্তি যুক্ত কি লাগে? অবজেক্ট লাগে। বুঝতে পারলাম? তাহলে প্যাসিভ করতে গেলে কি লাগে? একটা সঠিক এবং যুক্তিযুক্ত, এমনি অবজেক্ট হলে হবে না, যুক্তিযুক্ত অবজেক্ট এবং সঠিক অবজেক্ট, কংক্রিট অবজেক্ট ইংলিশে যাকে বলা হয়। ইংলিশে যদি আমরা এটাকে লিখি তাহলে সেটাকে কি বলবো? কংক্রিট অবজেক্ট। ঠিক আছে, কংক্রিট অবজেক্ট। এবার আমরা বুঝি আই ইট রাইস। আচ্ছা, কংক্রিট অবজেক্ট আরেকটা আমি স্টার মেরে লিখতে পারি যে ধরো কংক্রিট বললাম, তাই না? কংক্রিট অবজেক্ট খুঁজে পাওয়ার, বাংলা হাতের লেখাটা একটু খারাপ, বুঝে নিও। খুঁজে পাওয়ার উপায় কি? উপায় ভার্বকে বা ভার্বকে কি বা কি কি বলেছিলাম? অবজেক্ট খোঁজার নিয়ম কি বলেছিলাম? কি বা কারা, কি বা কাকে। ভেরি গুড। কি বা কাকে দিয়ে কি করতে হবে? প্রশ্ন করতে হবে। মনে থাকবে? তাহলে আমরা কংক্রিট অবজেক্ট কি করে খুঁজে পাবো? প্যাসিভ ভয়েস করতে গেলে এইটুকু ভালো করে বোঝো, প্যাসিভ ভয়েস করতে গেলে একটি সঠিক অবজেক্ট লাগে। আর সেই কংক্রিট অবজেক্ট, সঠিক অবজেক্ট খুঁজে পাওয়ার নিয়ম হচ্ছে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে প্রথম বাক্যটা কি? দেখো আই ইট রাইস। ঠিক আছে, দেখো প্রথম বাক্যটা কি আছে? আই ইট রাইস। তাহলে এখানে ভার্ব কে? ইট। ইট মানে কি? খাই। উত্তরে কি আছে? আই ইট, আমি কি খাই আসছে উত্তরে। তার মানে এটা হচ্ছে আমার অবজেক্ট। হ্যাঁ হ্যাঁ, এটা কি অবজেক্ট, তাই তো? নেক্সট, পরে আর একটা বাক্য লিখছি, দেখো আই গো টু স্কুল। এখানে ভার্ব কে? আই গো টু স্কুল, ভার্ব কে? গো। আচ্ছা, গো, গো ভার্ব তো আমরা সবাই তো বুঝতে পারছি। গো ভার্ব এর বাংলা কি? যাই। এর বাংলা যাই। প্রশ্ন, আচ্ছা এর অবজেক্ট, এই বাক্যে অবজেক্ট আছে? আছে। কোনটা অবজেক্ট? স্কুল। আচ্ছা প্রশ্ন করি তো, আমি কি যাই উত্তরে হয়। আমি কাকে যাই উত্তরে হয়। কিন্তু কি বলতে হবে? আমি কোথায় যাই। কিন্তু আমার প্যাসিভ ভয়েস করতে গেলে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কি বা কাকে।
যদি এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই তবেই তার প্যাসিভ ভয়েস করবো, আদার্স করবো না। তার মানে গো যদি কোনো ভার্ব থাকে তাহলে এটা কিন্তু অবজেক্ট নয়, তাহলে এটা কি, এটা হচ্ছে এই গোর একটা প্রিপোজিশনাল ফ্রেজ, ঠিক আছে, এটা অবজেক্ট নয়। আমরা অনেক জায়গায় যদি এই বাক্য পাই দুম করে এই বাক্যের ভয়েস চেঞ্জ করবো না। প্যাসিভ ভয়েস শুধুমাত্র সেই বাক্যের করা যাবে যে বাক্যকে, যে বাক্যের ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে একটা কি পাবো, একটা অ্যান্সার পাবো, সঠিক অবজেক্ট পাবো, তাকে কিন্তু করতে পারবো। তাহলে তাহলে এই ভার্বকে কি বলে, এই ভার্বগুলোকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রান্স থাকতেই পারে, ধরো তুমি আগামীতে চাকরির পরীক্ষা দিচ্ছ, আগামীতে চাকরির পরীক্ষা দেবে, তখন হয়তো এই আই গো টু স্কুল দিয়ে দিয়ে 4টে অপশন দিয়ে দিল, কি দিল, আই গো টু স্কুলই রাখলো, তারপরে হয়তো এর একটা প্যাসিভ ভয়েস করে দিল, তারপরে হয়তো আরো দুটো ভুল করে দিল, তখন তোমার কি লিখতে হবে, আর নিচের দিকে হয়তো লিখে রাখলো না, নান অফ দিস, মানে কোনোটাই না, তখন তোমার উত্তরটা কি হবে, কোনোটাই না, কারণ এর প্যাসিভ ভয়েস হয় না। এইটাই আমি তোমাদের শিখিয়ে রাখলাম যে পরবর্তীতে আগামীতে তোমরা তো চাকরির পরীক্ষা দেবেই, কারণ সেখানে ইংরাজি গ্রামার থাকবে, ইংরাজি মাস্ট প্রত্যেকটা চাকরির পরীক্ষা, একটু ভালো চাকরি করতে গেলে গ্রুপ সি বা আপডেট করতে গিয়ে সেখানে ইংরাজি মাস্ট পরীক্ষা থাকেই। তাহলে আমরা জানতে পারলাম তাহলে এই যে যে ভার্ব গুলোকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাই না, সেই ভার্ব গুলোকে কি বলি আমরা, ইনট্রানজিটিভ ভার্ব, বুঝে গেল। আর যে ভার্ব গুলোর আমরা কি বা কাকে দিয়ে অবজেক্ট খুঁজে পাই তাকে আমরা কি বলি, ট্রানজিটিভ ভার্ব, বুঝে গেল, তাকে আমরা কি বলি, ট্রানজিটিভ ভার্ব। বাংলা যেখানেই পড়ো বাংলায় একটা কথা আছে, সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। তার মানে এই গোটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, মানে এর কোনো অবজেক্ট নেই। ধরো আর একটা বাক্য লিখছি, এটা 2 নম্বর গেল। 3 নম্বর, আই আই স্লিপ অ্যাট নাইট। আচ্ছা এখানে কাজ ভার্ব কোনটা, স্লিপ, স্লিপ ভার্ব তো, এর মানে কি, ঘুমাই। উত্তর অবজেক্ট আছে, আমি কি ঘুমাই, উত্তর আছে, আমি কাকে ঘুমাই, উত্তরে আছে। তার মানে এই বাক্যেরও কি হবে না, পিভি করা যাবে না, এই বাক্যের প্যাসিভ করা যাবে না। ধরো আমি আর একটা বাক্য লিখছি, আই ওয়াচ টেলিভিশন, এর মানে কি, আমি টিভি দেখি। তাহলে এখানে ভার্ব কে, ওয়াচ, ভার্ব তো, এটা ভার্ব তো, তাহলে এটা দেখি, তাহলে একে প্রশ্ন করো তো অবজেক্ট পাবা, আমি কি দেখি, দেখো উত্তরে টেলিভিশন আসছে, উত্তরে টেলিভিশন আসছে তো, তার মানে এই যে উত্তরটা আসছে এইটা কি, এটা কি আমার অবজেক্ট, তবেই তার প্যাসিভ ভয়েস করা যাবে, আদারওয়াইজ করা যাবে না। আমি অনেক জায়গায় দেখেছি এরকম ইনট্রানজিটিভ ভার্বের অনেক প্যাসিভ ভয়েস করে দিচ্ছে, কিন্তু যেখানে করছে তা সেই নিয়মটা তোমরা শিখো না। আমি যেটা শেখাচ্ছি যে শুধুমাত্র ভয়েস সেন্সের বেসিক পার্ট, এই ভয়েস সেন্সের এইটুকু না জানলে আমার মনে হয় ভয়েস সেন্স কিছুই শিখতে পারবো না। তাহলে আমরা ভয়েসে প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস কটা জানলাম, অ্যাক্টিভ, প্যাসিভ। তাহলে প্রত্যেক ভয়েস সেন্স মানে প্যাসিভ ভয়েস করতে গেলে কোন নিয়মে করতে হয়, অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস কার হয়, প্রত্যেকটা বাক্যের প্যাসিভ হয় না। প্যাসিভ ভয়েস হতে গেলে একটা ফরমেশন রয়েছে যে ভার্বকে কি বা কাকে দিয়ে যদি অবজেক্ট পাই তাহলে হবে, এবং আমরা অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস বুঝলাম, যেখানে সাবজেক্ট দিয়ে যে বাক্যটা শুরু হয় তাকে সেটাকে কি বলি, অ্যাক্টিভ ভয়েস, আর যে বাক্যটা অবজেক্ট দিয়ে শুরু হয় সেটাকে প্যাসিভ ভয়েস বলি। আমরা দুটো উদাহরণ লিখলাম, তাহলে বোঝা গেল বেসিক কনসেপ্ট, ঠিক আছে। দেখো তাহলে ভয়েস সেন্স হচ্ছে কি, আমাদের বাক্য হতে গেলে কি লাগে, সাবজেক্ট লাগে, ভার্ব লাগে, অবজেক্ট লাগে। তাহলে আমরা অনেক সময় দেখবা অ্যাসার্টিভ সেন্টেন্স ব্যবহার করার সময় আমরা সাধারণ কথাবার্তা বলি, মানে জাস্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই ফরম্যাটে আমরা অনেক কথা বলি। কিরকম কথা, আমি কতগুলো লিখি, ধরো আই, যেমন আই ইট রাইস, আই ওয়াচড সিনেমা, আই শ্যাল, ধরো আই শ্যাল ভিজিট
টেম্পল, I can write a letter, ঠিক আছে। নাও আই ধরো টেল এ স্টোরি, ধরো আবার একটা লিখছি, ধরো টুডে আই, সব আই দি করছি কেন, বোঝানোর চেষ্টার জন্য। টুডে আই ধরো ড্র এ পিকচার। ধরো এই যে এরকম সচরাচর দৈনন্দিন ক্ষেত্রে কিন্তু আমরা অনেক রকম কথা বলি, তা এই ধরনের বাক্যগুলো যদি থাকে, এরকম টাইপের যদি বাক্য থাকে, তাহলে তার একটা প্যাসিভ ভয়েস করার একটাই স্ট্রাকচার। আমি প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা করে করব না, আমি শুধু যত রকমের সেন্টেন্স এর ভিতরে দেখো সব রকম টেন্স আছে, সব রকম টেন্স আছে, তারপরে মোডাল আছে, সব আছে, কিন্তু আমি একটা জিনিস বুঝবো যে একটা ফরমেশন, সেটা হচ্ছে কি বাক্যটা যদি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই মুডে থাকে, তাহলে তার প্যাসিভ ভয়েস করার ফরমেশনটা কি। তাহলে আমরা জানি কি সাবজেক্ট দিয়ে যে বাক্যটা শুরু হয় তাকে আমরা কি বলি, কি বলি, অ্যাক্টিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েসটার সূত্র কি, প্যাসিভ ভয়েসটা শুরু হচ্ছে কি অবজেক্ট প্লাস বি ভার্ব, অবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভি3 মানে পিপিটি ফর্ম প্লাস একটা বাই প্লাস হচ্ছে সাবজেক্ট। এইটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েসের সূত্র, জানি তো আমরা সবাই কম বেশি জানি তো, বল আওয়াজ করে বল, জানি তো সবাই, জানিস তো, ব্যাস। তাহলে এই ফরমেশনটাই দেখবো আমরা, আর কিচ্ছু যাবো না। আমরা ওই যে আগে যেসব ফরমেটটা শিখতাম, যেসব শিক্ষক শেখাতেন যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সূত্রগুলো মুখস্থ করে আসবে, না হলে সামনের দিন কিন্তু এরকম একটা ভয় দেখাতাম না তোদের, ওই ফরমেশন আমরা সূত্রই মুখস্থ করবো না, কারণ ইংরাজি সূত্র পড়িয়ে কোনোদিন ইংরাজি শেখানো যায় না, আমি মনে করি। সূত্র দিয়ে কোনোদিন অঙ্ক ইংরাজি শেখানো যায় না, সূত্র দিয়ে কি শেখানো যায়, জমি মাপা, তাই তো, জমি মাপা সূত্র দিয়ে শিখতে হবে, কারণ ওখানে স্কেলের মাপজোপ আছে। কিন্তু ইংরাজিটা হচ্ছে একটা ভাষা, তুমি কত সুন্দর বই প্রকাশ করছো সেটা দেখতে চাই। তাহলে এই ধরনের সেন্টেন্স যদি আমি পাই, তাহলে তার প্যাসিভ ভয়েস করব, অ্যাক্টিভ ভয়েস এই ফরমেশনটা থাকলে তার প্যাসিভ করব, আর যদি প্রশ্নে এটা দেয়া থাকে তার অ্যাক্টিভটা করব। তাহলে আমি কি করে, আমার সূত্রটা কি দেখো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের প্যাসিভ ভয়েসের সূত্র হচ্ছে অবজেক্ট প্লাস বি, বি মানে কি, বি ভার্ব। আমরা বি ভার্ব গুলো জানি তো সবাই, বি ভার্ব জানি, আমরা একটু বি ভার্ব গুলো একটু জেনে নিই তবুও। বি ভার্বে দেখো ফরমেশন আছে কি, am, is, are, was, were। আচ্ছা অ্যামিজার কখন হয়, প্রেজেন্ট টেন্সে হয়, অ্যামিজারটা কখন হয়, প্রেজেন্ট টেন্সে হয়, ওয়াজারটা কখন হয়, পাস্ট টেন্সে হয়। তাহলে আমরা এখানে লিখতে পারি অ্যামিজার হচ্ছে প্রেজেন্ট, ওয়াজারটা পাস্ট, এইটুকু আর কিচ্ছু না, এইটুকুটা মনে রাখো, তাহলে ইংরেজি ভয়েস সেন্স তোমার জলের মতো হয়ে যাবে। তাহলে কি দেখো, প্রথম বাক্যটা আমরা একটু পড়ি, আই ইট রাইস, ভার্ব কে, ভার্ব ইট। আমি প্যাসিভ ভয়েসের নিয়ম বলেছিলাম কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্ট খুঁজে, ইট মানে কি খাই, আমি কি খাই, রাইস, তার মানে আমার অবজেক্ট আছে, অবজেক্ট আছে। আচ্ছা আমি কি খাই, এইগুলো এটা কোন টেন্স, আমরা যখন টেন্সের ক্লাস করেছিলাম তখন বলেছিলাম যে আমি খাই এটা বর্তমানে হচ্ছে, তাই তো, তার মানে এটা প্রেজেন্ট টেন্স, তাহলে এটা প্রেজেন্ট টেন্স, আমি খাই। আর তাছাড়াও আমাকে আরো কয়েকটা জিনিস, প্রত্যেকটা ভার্বের এই ফরমেশন গুলো আমাদের মনে রাখতে হবে, তাহলে আমাদের টেন্স অতদূর মুখস্থ না করলেও হবে। ইট প্রেজেন্ট ফর্ম, এট পাস্ট ফর্ম, এটা হচ্ছে পিপিটি ফর্ম, এটাকে V1 বলে, এটাকে V2 আর এটাকে V3 বলে, বুঝতে পারলে কি। দেখো V1 বলে, V2 বলে, V3 বলে, দেখো উপরের দিকে তাকাও। তাহলে আই ইট রাইস এটা কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে দেখো একটাই সূত্র দিয়ে দেখো প্রত্যেকটা টেন্সের ভয়েস সেন্স হচ্ছে, তাহলে এর ভয়েস সেন্সটা আমরা করি। তাহলে এর অবজেক্ট কে, রাইস, তাহলে আমরা প্রথমে রাইসটা বসাবো, তারপর সূত্রটা কি, বি, বি তো, এটা কোন টেন্স, প্রেজেন্ট টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্সে বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, অ্যাম, ইজ, আর। তাহলে রাইস
কি হবে? রাইস ইজ। তারপরে তারপরে V3, ইটের V3 কি? ইটেন। ভেরি গুড। তারপরে সূত্রে কি? বাই। তারপরে আই থাকলে আমরা সবাই জানি এটা মি চেঞ্জ হয়ে যায়, ব্যাস এইটাই। দেখো একই সূত্র দিয়ে প্রত্যেকটা বাক্য করছি। পরেরটা কি? আই ওয়াশ, ভার্ব কে? ওয়াস্ট। ওয়াস্ট মানে কি? দেখো এটা মানে খাই ছিল, এটা মানে হচ্ছে দেখলাম, তাই তো? আমি কি দেখলাম? সিনেমা দেখলাম, উত্তর পাচ্ছি তো, অবজেক্ট। আচ্ছা আরেকটা বলে দিই, আমি কি করে টেন্স চিনবো? ল ম ত। কি? ল ম, আমার সঙ্গে উচ্চারণ করো। ল ম ত যদি থাকে পাস্ট টেন্স, ল ম ত থাকলে কি টেন্স? পাস্ট টেন্স। ব থাকলে ফিউচার টেন্স, বাকি যা থাকবে সব প্রেজেন্ট টেন্স। মনে একবার রিভাইজ করো আমার সঙ্গে। ল ম ত পাস্ট টেন্স, ব ফিউচার টেন্স, আর বাকি যা আছে সব কি টেন্স? প্রেজেন্ট টেন্স। তাহলে এখানে কি আছে? ল ম ত আছে কিছু? আছে, ল ম ত আছে, তার মানে এটা কোন টেন্সে হবে? পাস্ট টেন্স। তাহলে এখানকার অবজেক্ট কে? কি অবজেক্ট? সিনেমা। তাহলে সিনেমা আসবে। সূত্র কি? বিভার। তাহলে বিভার পাস্ট টেন্সে কি বসে? ওয়াজ হয়, তাই তো? তাহলে এখানে সিনেমা কটা সিনেমা? একটা সিনেমা, তার জন্য ওয়াজ হলো। তারপরে কি? V3, V3 ওয়াস্টের V3 কি? ওয়াস্ট। এইগুলো আমাদের করতে করতে মুখস্থ হয়ে যাবে। তারপর সূত্রে কি? বাই। তারপরে আই থাকলে কি হচ্ছে? মি হয়ে যাচ্ছে, বুঝতে পারলাম? নেক্সট, আই শ্যাল ভিজিট টেম্পল, ভার্ব কে? এদিকে তাকাও, ভার্ব কে? শ্যাল ভিজিট, তাই তো? ভার্ব কে? শ্যাল ভিজিট। তার মানে এটা হচ্ছে দেখবো। এর শ্যাল ভিজিট মানে কি? দেখবো বা দেখা করব বা ওখানে পৌঁছাবো, এরকমই কিছু। তাহলে এখানে কি আছে? ব আছে। ব আছে তো, তার মানে এটা কোন টেন্সে আছে? ফিউচার টেন্সে আছে। তাহলে এখানে কি দেখবো? টেম্পল দেখবো। কি দেখবো? টেম্পল দেখবো। অবজেক্ট পেয়েছি। তাহলে এর সূত্রটা কি থাকবে? একই সূত্র। তাহলে কি হবে? প্রথমে আসবে টেম্পল, তারপরে টেম্পল শ্যাল বা উইল থাকলে উইল বসাবো। তাহলে কি? টেম্পল উইল, তারপর কি বসাতে হবে? যেহেতু শ্যাল ছিল আমরা উইল করে দিলাম। তারপর কি বসাতে হবে? বি। দেখো ফিউচার টেন্সের কোনো তো বিভার্ব হয় না। ফিউচার টেন্সের কোনো বিভার্ব হয় না। প্রেজেন্ট টেন্সের বিভার্ব অ্যামিজার, ফিউচার টেন্সের বিভার্ব কিন্তু নেই। তার জন্য আমরা এখানে বিটাই বসিয়ে দেবো। ঠিক আছে, যেহেতু বিভার্ব হয় না ফিউচার টেন্সে, আমরা এখানে বিটাই বসিয়ে দেবো। কি করব? তারপরে V3, ভিজিটের V3 কি? ভিজিটেড। ভিজিটেড, তারপর কি? সূত্রে বাই। তারপরে বাই, তারপরে কি? আই থাকলে মি। বুঝতে পারলাম? নেক্সটটা দেখি। আই ক্যান রাইট এ লেটার, লেখাকে মানে ভার্ব কে? ক্যান রাইট, তাই তো? ক্যান রাইট। ক্যান রাইট মানে কি? লিখতে পারা। লিখতে পারা। আচ্ছা লিখতে পারা, এটা প্রেজেন্ট পাস্ট ফিউচার কিছু আসছে না। তাহলে এই ধরনের বাক্য যদি চলে আসে তখন আমি তার ভয়েস চেঞ্জ করবো। আলাদা করে সূত্র শিখবো নাকি? না, একটাই সূত্র। দেখো একটাই সূত্র হবে। আমার অবজেক্ট কে? এ লেটার। আমি কি লিখতে পারি? এ লেটার লিখতে পারি। তাহলে আমার সূত্রে প্রথমে কি চলে আসবে? অবজেক্ট আছে। আচ্ছা আমি এতক্ষণ ধরে করছি, এটা কি সাবজেক্ট ভার্ব অবজেক্টই আছে তো বাক্যটা? দেখো আছে, এটা টোটাল ভার্ব, আইটা সাবজেক্ট, এটা অবজেক্ট। দেখো এস প্লাস ভি প্লাস ওই হচ্ছে বাক্যটা, এস প্লাস ভি প্লাস ওই হচ্ছে না? তার মানে এটাই হচ্ছে তো? না না, অ্যাক্টিভে আছে তো, প্রমাণ তো পাওয়া যাচ্ছে অ্যাক্টিভ আছে। তাহলে এটাকে আমার প্রথমে কি নিয়ে আসতে হবে বলো তো? অবজেক্টে কি আনতে হবে? সবাই বলো, এ লেটার। তারপর কি আনতে হবে? ক্যান থাকবে, যা থাক। এটা আমার সূত্রে নেই, দেখো এটাইও নেই এটাইও নেই। তার মানে এটা একটা এক্সট্রা জায়গা নিয়েছে। তার মানে এর চেয়ার নির্দিষ্ট, এর চেয়ার আমি অন্য জায়গায় সরিয়ে নিয়ে যেতে পারবো না। তার মানে এই ক্যান বসেই যাবে। যেমন শ্যালকে সরাতে পারিনি, ক্যানটাকেও সরাতে পারবো না। তাহলে আমি তারপর কি বসাবো? বি। আমি তো কোন টেন্স বুঝতে পারছি না, বুঝতে পারছি? তার মানে আমি এটা কেন বিটা বসিয়ে দেবো। যখন পাস্ট আর প্রেজেন্ট বুঝতে পারবো না তখন বিটাই বসাবো। তারপর কি? রাইটের পিপিটি কি? রিটেন। তারপর কি? ফরম্যাট। বলো। তারপরে মি। নেক্সটটা দেখি কি আছে। বলছে আমি বলেছিলাম বাক্যের শুরুতে যদি সাবজেক্ট দিয়ে শুরু হয় তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। দেখো এখানে সাবজেক্ট আই, ভালো করে বোঝো, সাবজেক্ট আই, কিন্তু শুরুতে তো আই নেই। কি আছে? নাও আছে। তাহলে তো এটা কি করে বুঝবো স্যার?
আমি থাকুক না নাই, তুমি শুধু দেখবা যে সাবজেক্টটা ভার্বের আগে আছে না ভার্বের পরে আছে। এখানে ভার্ব কে? টেল। টেল ভার্ব তো, তাহলে টেলের আগে আছে তো, তার আগে যা কিছু থাক না কেন আমার দেখার দরকার নেই। যেমন শ্যাল আর ক্যান যেমন বসে গিয়েছে, এটাও তেমনই বসে যাবে। বুঝতে পারলে? এখানে বুঝতে পারছো, শ্যাল আর ক্যানটাকে যেভাবে বসালাম, এখানে ও যেখানে ছিল ওখানেই থাকবে, কোনো ব্যাপার নেই। তাহলে কি বলে? টেল মানে হচ্ছে বলা। কি বলে? গল্প বলে। তাহলে আমি কি লিখবো? নাও এ স্টোরি, তারপর কি হবে? তারপরে বি। আর তো কিছু নেই, কিছু ছিল? কিছু নেই, বি। তাহলে এটা কোন টেন্স? বলা হচ্ছে প্রেজেন্ট টেন্স। বলাকে বলা হয় কোন টেন্স? প্রেজেন্ট। তাহলে কি হবে বলতো? এ স্টোরি কি হবে? ইজ। ভেরি গুড, ইজ হবে। তারপর টেলের পিপিটি কি? টোল্ড। টেলের পিপিটি টোল্ড। তারপর কি হবে? বাই। তারপর মি, তাই তো? নেক্সট কি আছে দেখো পরেরটা। টুডে আই ড্র এ পিকচার। ভার্ব কে? ভার্ব হচ্ছে ড্র। কি আঁকি? পিকচার আঁকি। অবজেক্ট আছে তো, ব্যাস। টুডেটা প্রথমে আছে, তাই তো? থাক না। তাহলে আমি কি লিখবো বলো তো, নিজেরা বলো তো আমার সঙ্গে। টুডে এ পিকচার। ভেরি গুড। ইজ হবে তো, যেহেতু প্রেজেন্ট টেন্স। আচ্ছা, ড্র মানে হচ্ছে দেখো আমি লিখতে পারি আঁকা। এ কি ল ম ত ব কিছু আছে এর সঙ্গে? না। তাহলে কোন টেন্স এটা? প্রেজেন্ট টেন্স। এখানে কোনো মোডাল আছে? তার মানে ডাইরেক্ট সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। তার জন্য কি লিখবো? টুডে পিকচার ইজ কি হবে? ড্র পিপিটি ড্রন। ডি আর এ ডব্লিউ এন, ড্রন। তারপর কি? বাই। তারপরে মি। এই গেল আমাদের ভয়েস সেন্স। খুব কঠিন জিনিস। আচ্ছা, এখান থেকে একটা বলি তো, যে এখানে কি কি শিখলাম বলতো একটা সূত্র দিয়ে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ধরনের যদি কোনো বাক্য থাকে, সেখানে আমি এই প্যাসিভ করব, তাই তো? তাহলে কি শিখলাম দেখো, প্রথমটা মজার ব্যাপার, প্রথমটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রথম ভয়েস সেন্সটা প্রেজেন্ট ইনডেফিনাইট। পরের দেখলাম পাস্ট ইনডেফিনাইট। হ্যাঁ, পাস্ট ইনডেফিনাইট। নেক্সট আই শ্যাল ভিজিট টেম্পল। ফিউচার ইনডেফিনাইট হলো আই ক্যান রাইট এ লেটার। খেলতে পারা, এটা হচ্ছে কি মোডালের ভয়েস সেন্স। মানে কোন সেন্টেন্সে যদি মোডাল থাকে, সেই মোডালের ভয়েস সেন্সে হয়ে গেল। নেক্সট এইগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস সেন্স। তার মানে দেখতে পারলে আগে আমরা কি শিখেছি? এই এতগুলো, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ভয়েস সেন্স শিখতে 5 দিন লাগিয়ে দিয়েছি, এবং 5 রকম সূত্র লিখেছি, তাই না? 5টা সেন্টেন্সে 5 রকম সূত্র লিখেছি, এবং 5 দিন আলাদা আলাদা করে ক্লাস নিয়েছি। কিন্তু আমরা আজকে তা নেবো না। আমাদের টার্গেট থাকবে কোনো সেন্টেন্স বা কোনো টেন্স নয়, আমাদের টার্গেট থাকবে এইটা। কি থাকবে? এক্সাম সূত্রটা। এটা কি? রুল 1, তাই তো? এটা কি? ফর্মুলা। মানে কি? রুল 1। আমার বাক্য যদি এই ফর্মুলায় থাকে, ধরো আমি নিচের দিকে একটা বাক্য লিখছি, ভালো করে লক্ষ্য রাখো। ধরো এইটা লিখেছিলাম, আই অ্যাম ইটিং রাইস। এই বাক্যটা আর আই ইট রাইস আলাদা না? আচ্ছা, আইটা সাবজেক্ট হলো তো। তারপরে দেখো এখানে অ্যামটা কি? বি ভার্ব। এখানে ইটিংটা কি? ভার্বটা কে? ইট। তার সঙ্গে কি আছে? একটা আইএনজি আছে। আর রাইসটা কি? ধরো আমি অবজেক্টই ধরে নিলাম। তাহলে এই সূত্র আর এটা এটা সাবজেক্ট দিয়ে শুরু তো, এটা সাবজেক্ট দিয়ে শুরু তো। তাহলে এটা কিসে আছে? অ্যাক্টিভ ভয়েস আছে না? এটা অ্যাক্টিভ ভয়েস আছে তো। তাহলে প্যাসিভ ভয়েসে করতে হবে। তাহলে কি এই বাক্যটা এটা দিয়ে করা যাবে? এই সূত্র দিয়ে করা যাবে? এটা দিয়ে করা যাবে তো? না, এটা দিয়ে করা যাবে না, কারণ এই অ্যাক্টিভ ভয়েস হলে এই ফর্মার আর এই ফরমেশন দেখো একটু আলাদা। তার মানে এটা আলাদা সূত্র আসবে। আমরা নেক্সট ক্লাসে এটা শিখবো। ঠিক আছে, বুঝতে পারলাম? তার মানে আমরা 4টে ক্লাসে, আজকে 1 নম্বর ক্লাস হলো, 4টে ক্লাসে ভয়েস সেন্স অল টোটাল শিখে যাব।
ঠিক আছে, আজকে আমরা রুল 1 করলাম, মানে এটা ভয়েস সেন্সর পার্ট 1 ক্লাস। এই ক্লাসে আমরা এরকম আরো 3টে ক্লাস তোমাদের দেব। এই 4টে ক্লাস যদি মন দিয়ে করো তাহলে ফুল ভয়েস সেন্স তোমার একদম হাতের মুঠোয়, যাই দিক তুমি পাবাই সেটা পরীক্ষায় ফুল নাম্বার। ঠিক আছে, তাহলে আমরা এইগুলো প্র্যাকটিস করব, বারবার এটাকে দেখে 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 শেখো, বাড়িতে নিজেদের মতো করে এটাকে সূত্র বানাও। আমার সূত্রটাই যে একদম মানে সেই অমৃত বলে গিলে খেয়ে নিতে হবে তা নয়, এর থেকেও নিজেরা সূত্র বানাতে পারো, নিজেদের আরো সহজ করে বানাও। ভালো লাগলে জানিও।